হয়তো ওর সাথে আমার এটাই শেষ দেখা, আর মনে হয় দেখা হবে না। কান্না করতেছো কেন? আমি আছি, তুমি বাঁচলেও আমি আছি, তুমি মরলেও আমি যতক্ষণ জীবিত আছি আমি তোমার সাথে আছি, আমি তোমার হাত ছাড়তেছি না। 2006-এ আমার ইন্টারমিডিয়েট কমপ্লিট হয়। 2006 ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে 2007-এ আমার বিয়ে হয়। পারিবারিকভাবে বিয়ে করায় দেয়। বিয়ে করানোর পরে তখন আমার শ্বশুরবাড়িতে আমাকে নিয়ে যায়। যেই মাসে বিয়ে হয় তার পরের মাসে উনি বিদেশ চলে যান। ওনার সাথে আমি কখনোই সংসার করতে পারিনি, কিন্তু আমি কনসেপ্ট করি। আমার বেবি ওখানেই হয়। 2 বছর পরে উনি আবার আসেন, তখন আবার কনসেপ্ট করি, আমার মেয়ে হয়। কিন্তু বিদেশে গিয়ে উনি কোনো কিছু করতে পারেন নাই। উল্টা আমার শ্বশুর শাশুড়ি ওনার ঋণের বোঝা মাথায় নেন এবং আমাদের আলাদা করে দেন বাসা থেকে। তারপর আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যাওয়ার পর দেখি যে উনি মানে কাজে মনোযোগী না। আমার ছেলে হওয়ার পর থেকে আমি টিউশনি করি, যেহেতু উনি বিদেশ থেকে টাকা পাঠাইতেন না, টুকিটাক কথা আমাকে শুনতে হতো। তো আমি তখন থেকে স্কুলে চাকরি করি, টিউশনি করি। তারপর আমার মেয়েটা যখন পেটে আসে, ওই মেয়েটাকে আমি পেটে নিয়ে এই সব জায়গায় টিউশনি করে বেড়াই। তো আমার সেই পেশাটাই থেকে যায়। যখন আমি শনি এক রাতে আসি, চাকরি নেই, কিন্তু সে দেখা গেছে যে মানে কাজ করতে মনোযোগী না। উনি আমাকে ভালোবাসবে, বাচ্চার সাথে থাকবে, কিন্তু কোনো খোরপোশ দিবে না। ওনার সাথে আমার সমস্যা একটা ছিল না, শুধু যে আমাকে টাকা পয়সা বা বাচ্চাদের খোরপোশ দিত না তা না, মানসিক টর্চার, মানে এক কথা টাকার কাজ তো মুখে বলে সারে না, ওটাও থাকতো। আর মনের একটা যে স্যাটিসফাই, ওটাও ওনার কাছে কখনো পেতাম না। টুকিটাকি মানুষের ছোটোখাটো অনেক ভুলই থাকে অতীতে, ওইটা তুলে কথা বলতো, গায়ে হাত তুলতো, রাস্তাঘাটে আমাকে মারতো। আমি একজন টিচার, কিন্তু আমি যখন রাস্তা দিয়ে যেতাম, যদি দেখা গেছে যে আমার দিকে কেউ তাকাচ্ছে, ওখানে আমাকে মার শুরু করতো। আমি কেন একটু লিপস্টিক দিলাম, আমি কেন আজকে একটু পরিপাটি হয়ে বের হলাম। আর আমার বাচ্চাদের, ওর কাছে কখনোই আমার বাচ্চাদের প্রাধান্য ছিল না। অন্তত বাচ্চার মুখের দিকে তাকেও মানুষ ঠিক হয়, আমাকে মানে বাচ্চার মাকে সম্মান করে, ওরা কখনোই এটা করতো না। তো একটা সময় আমি ফিল করলাম যে এভাবে থাকার চেয়ে বোধহয় আমার একা থাকাটাই অনেক ভালো। অন্তত আমার বাচ্চারা মানুষ হবে, কারণ রোজ রোজ বাচ্চাদের সামনে আমি মার খাচ্ছি, ঘরে ভাঙচুর হচ্ছে, আমার বাচ্চারা তো এটাই শিখছে। তো যাই হোক, তখন আমি ফিল করলাম যে না, এভাবে আর চলে না, তার চেয়ে আমি সেপারেশনেই যাই। তবে একটা ভালো দিক ছিল হচ্ছে, ওদের ফ্যামিলিতে শুধু ওই খারাপ ছিল, আদার যে মানুষগুলো ছিল তারা অমায়িক ছিল, অনেক ভালো ছিল। ওর মা, ওর বোন, ওর বাবা সবাই আমার সাপোর্টে ছিল। ওর মা নিজে বলছে যে মা শুনো, আমি কখনোই শান্তি পাই নাই, তুমি ওই সংসারে শান্তি পাবা না, একটা বাচ্চা হয়েছে, তুমি বাচ্চাটা রেখা চলে যাও, এমনও বলছে। তো যাই হোক, আসলে আমি কখনো সন্তান ফেলতে চাই না। তো আমার কাছে ফিল হলো যে এভাবে আর থাকা যায় না। এভাবে 1 বছর, 2 বছর, 3 বছর যায়, প্রায় যখন 6 বছর, তখন আমি ওর থেকে আলাদা হয়ে যাই। উনি যাতে ঠিক হয়, আমি মনে করেছি যে আমি চাই না শুরুতেই ডিভোর্স দেই। আমি যদি সেপারেশনে যাই হয়তো উনি একটু ভালো হবে, আমি একটু আলাদা থাকি। 2010-এ আমি সেপারেশনে যাই। যাওয়ার পর দেখি যে না, কোনো কাজ হচ্ছে না, এতে আর অশান্তি বাড়ছে। আমার মান সম্মান নিয়ে টানাটানি, উনি আরও বেশি উগ্র হয়ে গেছে। রাস্তা নাই, ঘাট নাই, বাসায় এসে তোলপাড়, বাড়িওয়ালার ছেলের কাছে গিয়ে তোলপাড়, বাসা ছাড়তে বলে, হুমকি ধামকি। 4টা বছর পর আমি যখন দেখলাম যে না, আর হচ্ছে না, এত ধৈর্যের পরও আমি সেই ফল পাচ্ছি না, তখন আমি ওনাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিই। 2007-এ আমার ওর সাথে বিয়ে হয়, আর হচ্ছে 2014-তে ওকে আমি ডিভোর্স দিই। এবং সেই থেকেই আমার নতুন করে আবার শুরু করলাম। আমি বাসা চেঞ্জ করে নারায়ণগঞ্জে চলে গেলাম, যাতে আমি ওর চোখের সামনে আর না পড়ি। নারায়ণগঞ্জে চলে গিয়ে ওখানে আমি আমার মায়ের বাসাতে উঠি এবং সিদ্ধান্ত নিয়ে আমার কিছু একটা করতে হবে। আমার মায়ের বাসায় আমার বাচ্চা 2টা রেখে আমি ট্রেনিং নেওয়া শুরু করলাম পার্লারে, যে টিউশনি করে গ্রাম্য এলাকায় আমি কিছু করতে পারবো না, আমার বাচ্চা 2টা মানুষ করতে পারবো না। তো আমি ট্রেনিং নেই, 3 মাস ট্রেনিং নিয়ে ওখানে আমি একটা ছোট্ট করে পার্লার দিই, কোনো রকম ডেকোরেশন ছাড়াই নিয়ে। এই আমার শুরু। আল্লাহর রহমতে ওখান থেকে আমি আমার বাচ্চার লেখাপড়া, তারপর আমার নিজের চলা, আমি বাবার বাসা থেকে আলাদা বাসায় চলে আসি পার্লারের সাথেই। এর মধ্যেই ফেসবুকে একজনের সাথে পরিচয় হলো, উনি হচ্ছে মালয়েশিয়া প্রবাসী। হাই হ্যালো চলতে থাকে, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো আমি ইগনোর করতাম সব সময়। আমাকে যারাই নক করতো, আমি শুধু টার্গেটে ছিলাম যে যদি কখনো বিয়ে করিও, যেহেতু আমার 2টা বেবি আছে, এদের কথা মাথায় রেখে আমাকে সেরকম ফ্যামিলি করতে হবে। তো আমি আসলে এতে সেরকম পাত্তা দিতাম না। যাই হোক, 1 বছর, 2 বছর, 3 বছর এভাবে করে করে 2018 পর্যন্ত ওনার সাথে হাই হ্যালো চলতে থাকে। এক পর্যায়ে ভালো লাগে, উনিও আমাকে অফার করে, আমারও ওনার সাথে মানে হয়ে যায় একটা সম্পর্ক আর কি। অনেকেই তো মুখে মুখে অফার করি, হ্যাঁ আমরা বিয়ে করবো, এটা করবো, সেটা করবো, কিন্তু ওরকম সিরিয়াসভাবে কিছু আমি নেই। কারণ আমার মাথায় সবসময় আমার বাচ্চাদের কথা ছিল, যে আমি চাইলেই যেখানে সেখানে যেতে পারবো না। আমার 2টা বাচ্চা সহজে আমাকে এত সহজে কেউ গ্রহণ করবে, এটাও তো সহজ না। তো যার কারণে আমি সিরিয়াসলি হইনি।
কিন্তু ওর পাশ থেকে দেখলাম যে উনি আমাকে সিরিয়াস ভাবেই নক করতেছে। তখন ওনাকে বলেছিলেন যে আপনি ডিভোর্স হয়েছে, 2টা বাচ্চা আছে, এগুলো বলেছিলেন? যখনই দেখলাম উনি সিরিয়াসলি আমাকে নক করতেছে, মানে একটু ওনার পক্ষ থেকে একটু সিরিয়াসনেস দেখাচ্ছে, আমি তখনই বলছি আমি ম্যারিড, আমার বাচ্চা আছে। উনি প্রথমে বিশ্বাস করেননি, তারপর আস্তে আস্তে হয়তো বিশ্বাস করছেন। কথাবার্তা চলতেছিল, তখনই আমাদের মানে দুজনকে আমাদের ভালো লেগে যায়। আমার যেহেতু 2টা বেবি আছে, আমার ফ্যামিলির কোনো প্রবলেম ছিল না। উনি হচ্ছে ওনার পরিবারের একমাত্র ছেলে এবং ওনার শুধু মা আছে, মায়ের শুধু সন্তান আছে, ওনার ফ্যামিলিতে আর কেউ নাই। আর উনি অবিবাহিত ছিলেন। তো আমার কাছে এই জিনিসটাই ভালো লাগছে যে আমি যদি একটা যৌথ বলতে ভাই বোন বাবা মা সবাই আছেন, আমি যদি সেই ফ্যামিলিতে যাই, দেখা গেছে যে আমার বাচ্চা 2টা ওনারা মেনে নিবে না, কোনোভাবে যদি আমাকে নেও আমার বাচ্চা মানবে না, কটু কথা বলবে, তো আমি ওটা মানতে চাই না। কিন্তু ওনার ফ্যামিলিটা আমার অনেক পছন্দ হয়ে গেল যে হ্যাঁ, ওনার যেহেতু মা আছে, একটাই ছেলে, এ যদি আমাকে বিয়ে করে মাকে মানানো কোনো ব্যাপার না। তো ওই জিনিসটা আসলে আমি মাথায় রেখে তাকে আমি হ্যাঁ বলে দিই যে হ্যাঁ, যেহেতু আমারও একা থাকাটা খুবই কষ্টের, আমার সন্তানের একটা আশ্রয় লাগবে, তো এই মানুষটা আমার জন্য পারফেক্ট। 2017-এর দিকে ওনার সাথে আমার পরিচয়, আর 2019-এ আমরা একটা ডিসিশনে যাই যে আমরা বিয়ে করব। তো কোনো এক সময়ে এই যে করোনা গেল, 2019-এর 17 তারিখে ওনার ফ্লাইট হয়, উনি আসবেন এবং এসে আমরা বিয়ে করব। 2014 থেকে 2019 পর্যন্ত আপনি একাই আছেন? একাই ছিলাম, একাই হ্যান্ডেল করে আসছে আমার বাচ্চাদেরকে। উনি 2019-এ আসে এবং আমি ওনাকে রিসিভ করতে যাই এয়ারপোর্টে। ওখানে ওনার ফ্যামিলি কেউই ছিল না। ওনার প্ল্যানিং ছিল হচ্ছে যে বাবা মা আগে থেকে যদি বলা হয় ওনার ফ্যামিলিকে, তাহলে বাবা মা এই সম্পর্ক অন্তত মানবে না, দুই বাচ্চা সহ একটা সিঙ্গেল মানবে, যেহেতু উনি আনম্যারিড। তো ওনার প্ল্যানিং ছিল যে আগে বিয়ে করবে, তারপর ফ্যামিলিকে জানাবে, তখন তো আর না করার কোনো ওয়ে নেই। তো আমি ওনার সাথে একমতে ছিলাম। তো ওই প্ল্যানিং মতোই আমি ওনাকে রিসিভ করতে যাই এবং ওখানে আমরা আসি রাত 11টার দিকে আমার নারায়ণগঞ্জের ভাড়া বাসাতে। ওখানে আমাদের বাড়িওয়ালা এবং এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি দাঁড়ায় থেকে নিজেরা দায়িত্ব নিয়ে আমাদের দুজনের বিয়ে পড়ায় দেয়। পরিচয় করিয়ে দিই, ওনার হাজবেন্ড যার সাথে ওনার ফোনে সম্পর্ক হয়েছিল, এরপর মালয়েশিয়া থেকে যেদিন উনি প্রথম আসেন বাংলাদেশে, সেই রাতে ওনাদের বিয়ে হয়। তারপরে শুনি পরের ঘটনাটা। তারপরে জীবনটা তো স্বপ্নের মতো ছিল। এর মধ্যে আমি শ্বশুর বাড়িতে যাই। শাশুড়ি একটু প্রথমে রাগ করলো, পরে আমাকে সুন্দরভাবে মেনে নেয় এবং ওদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আমাকে এমনভাবে মেনে নেয় যেটা আমি কখনো কল্পনাই করিনি। যাই হোক, আমি খুব হ্যাপি আমার শ্বশুর বাড়ি নিয়ে। উনি বিদেশে যখন ছিলেন মোটামুটি ভালোই টাকা নিয়ে আসছিলেন। তো এটার মধ্য দিয়ে আমরা ভবিষ্যতে কি করব সেটা আমাদের চিন্তা করতে হবে। তারপর আমরা এখানে আমাদের করে খাওয়ার জন্য আমার পার্লারটাকে বড় করলাম ওই টাকা দিয়েই। ওই টাকার প্রতি আমাদের কোনো ছিল না যে এই টাকাটা জমায় রাখবো, কারণ আমাদের প্ল্যানিং ছিল যে এই টাকা দিয়ে আমরা করার মতো কিছু করে তারপর আবার 2 বছর পর বিদেশ যাবে, উনি আবার চলে যাবে, এখানে করে দিয়ে যাবে, আমি এখানে করব, উনি বিদেশ করবে, এটাই আমাদের প্ল্যানিং ছিল। এর জন্য হচ্ছে উনি ওই টাকার মধ্যে থেকে 2টা অটো গাড়ি কেনে আর হচ্ছে আমার পার্লারটাকে বড় করে দেয় এবং পাশাপাশি একটা বুটিক্সের দোকান দিয়ে দেন, কাপড়ের শোরুম। গাড়িগুলো হচ্ছে আমরা ভাড়া দিব, পার্লার আমি চালাবো, আর ওনার করার জন্য একটা বড় হোটেল দিই আমরা। সুন্দর আমাদের দিন চলতেছিল। তো এক পর্যায়ে বলে যে হোটেলটা বন্ধ করে দিব, বিদেশ যাই। তারপর সিদ্ধান্ত নিয়ে আমরা হোটেলটা বন্ধ করে দিব, যেহেতু উনি বিদেশ চলে যাবে। এর মধ্যে প্রায় ওনার ঠান্ডা লাগে জ্বর আসে। তো উনি বলে আমার ধুলাবালিতে অ্যালার্জি, তো হয়তো এই জন্য আমার জ্বর আসে। 1 দিন 2 দিন এভাবে করে দেখা গেছে যে মাসের মধ্যে 3বার 4বার ওনার জ্বর আসে, কিছু খেতেও পারে না, শুধু বমি বমি ভাব আর শরীর কেমন ফ্যাকাশে হয়ে গেছে। তো ও বললো আমার মনে হয় জন্ডিস হয়েছে। তো আমি ফার্মেসিতে গেলাম, এই প্রথম গিয়ে দেখি ওর হচ্ছে প্রেশার 250। তো এখন এই 250 প্রেশার দেখে ফার্মাসিস্ট তো বলতেছে এই মুহূর্তে ওনাকে হসপিটালে নিয়ে যান, এই অবস্থায় আমরা কোনো ওষুধ দিব না, কারণ যে কোনো সময় ওনার যে কোনো কিছু হয়ে যেতে পারে। আমরা সেই রাত 10টার সময় ইমার্জেন্সিতে যাই, ওখানে নিয়ে প্রায় 2 ঘন্টা অবজারভেশনে ওনাকে স্যালাইন দেয়, ইঞ্জেকশন দেয়, কিন্তু কোনো কিছুতে প্রেশার নামতেছে না, 250 থেকেও আরো বেশি হয়ে যায়। ডক্টর অনেকগুলো টেস্ট দিলেন, টেস্টগুলো করালাম। ডক্টর রিপোর্ট দেখেই বলতেছে ওনার 2টো কিডনি নাই, একেবারেই নাই। মানে এই কথা শোনার পর আমি কি বলবো, মানে আমার বলার কোনো ভাষাই ছিল না। আমি জানি না যে এটা কিভাবে, আমার মনে হচ্ছিল ভাইয়া স্বপ্ন এটা, কারণ আমাদের তো এরকম হওয়ার কথা না। আমাদের কত সুন্দর প্ল্যানিং, কত সুন্দর করে আমরা জীবনটা ক্রিয়েট করতেছিলাম। তাকে আমি কখনো কাঁদতে দেখি নাই, তাকে কোনো চিন্তা করতে দেখি নাই। সে মনে করতেছে ছোট বাচ্চারা যেমন তাকায় থাকে এভাবে। এটা দেখে আমার আরো খারাপ লাগে, মনে হচ্ছিল সে অনেক অসহায়, আমার কাছে কিছু একটা বলতেছে আমাকে বাঁচাও। আমি সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে আমি আমার একটা কিডনি দিব। আমাকে টাকা কত লাগবে কি লাগবে আমি এগুলো কিছুই জানি না, আমি শুধু জানি আমি আমার হাজবেন্ডকে কিডনি দিব
এবং তাকে বাঁচাতে হবে। আমি তার কাছে জিজ্ঞেস করি নাই এটা কি করব, কারণ তার কোনো নিজের কিচ্ছু ছিল না ভাইয়া। বিয়ের পর থেকে সবই আমার। উনি ওনার অ্যাকাউন্টে যত টাকা রাখছিল সব আমাকে এনে দিছে। আমার বাচ্চাদের আমি নিজের চোখে তো দেখছি, যদি আমি মুখে না বলি যে এটা ওদের বাবা না, কেউ বুঝবে না, এমন ভাবে কেয়ার করে আমার বাচ্চাদেরকে। তো আমি এই মানুষটা চলে গেলে আর কোথায় পাবো? আর এত সুখ, এত সম্মান, এত রেসপেক্ট উনি কখনো বিয়ের আজকে আমার 6 বছর না কখনো আমাকে একটা ফুলের টোকা দিয়ে দেখে নাই, একটা সন্দেহ করে দেখে নাই। তার শুধু একটাই চাও আমি যেন পর্দায় থাকি। আমি একটু সাজগোজ পছন্দ করি, কিন্তু ও চায় আমি পর্দায় থাকি, এইটাই চাওয়া, আর তার কোনো চাওয়া নাই। আমি চেষ্টা করি সবসময় ওনার মনের মতোই থাকতে, পর্দা করে যাওয়ার চেষ্টা করি। যাই হোক, যেহেতু ক্রিটেনিন 22, ইমার্জেন্সি ভাবে ওনাকে ডায়ালাইসিস করতে হবে। ওকে যখন প্রসেসিং রুমের মধ্যে নিচ্ছে তখন ওকে দেখতেছি আমি, ও হুইল চেয়ারে বসা, তখন কান্না করতেছে। আমি তো কান্না সবসময় করি, ওনাকে আমি কখনো কাঁদতে দেখি না, কিন্তু ওনার কান্না দেখে মনে হচ্ছে যে এখন সত্যিই মনে হয় এই মানুষটা অসহায়। ফ্যাল করে শুধু কান্না করতেছে, কোনো কথা নাই। আমাদের কান্নায় তো শব্দ হয়, কথা হয়, ওনার কান্নায় কোনো কথা নাই। তখন আমি বলতেছি তুমি কান্না করতেছো কেন? আমি আছি, তুমি বাঁচলেও আমি আছি, তুমি মরলেও আমি যতক্ষণ জীবিত আছি আমি তোমার সাথে আছি, আমি তোমার হাত ছাড়তেছি না। তো আমার মৃত্যু হয়ে যায় কিন্তু ওই দিন পর্যন্ত আমি তোমার সাথে আছি, তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। সোনাদিতে ভর্তি করে সারাদিন আমি ওর সাথে থাকি, কি যে কষ্ট। আমি বাসায় গিয়ে আবার সংসারটা সামলাই, আমার বাচ্চাকে দুধ খাওয়াই, সকালবেলা আমি আবার চলে আসি ওর কাছে। কিন্তু ওকে ছেড়ে যখন আমি যাই হসপিটালের বেডে, আমার কলিজাটা ওর কাছে থাকি। বিয়ের পর থেকে তো আমি ছাড়া কোথাও মানে একা একা কারো কোনো কারবার নাই, ওর সাথে আমি, আমার সাথেও। মানে যে বিদেশ থেকে আসছে সে তার টাকা সহ আপনার কাছে যে আসছে, আপনি যা বলছেন তাই করছেন। তাই আমি দিন বললে দিন, আমি রাত বললে রাত। তো আমার ভিতরে কাজ করছে যে এই মানুষটাকে হারানো মানে আমার জীবনের পরম উপহার, পরম একটা মানে আল্লাহর একটা দান আমি হারাই ফেলবো। আমি প্রথম জীবনে যেগুলো পাইনি, যেটা আমার পাওয়ার কথা ছিল, আমি যেটা পাইনি, আমার বাচ্চারা পাইনি, সেই জীবনে আমি এটা পাইছি এই জীবনে। তো এটাকেও যদি আমি হারাই ফেলাই তাহলে তো আমার জীবনটাই বৃথা। আমার কাছে এটা মনে হয়েছে। আমার বোন বলছে যে আপু অপারেশনের ব্যবস্থা করো, আমি তোমাকে টাকা দিব, তোমার চিন্তার কোনো কারণ নাই। বাংলাদেশের একটা স্বনামধন্য কিডনি হসপিটালে গেলাম। ওখানে যাওয়ার পর আমাদের মেন যে স্যার, উনি আমাদেরকে জিজ্ঞেস করেন আপনি কিডনি দেবেন? আমি বললাম হ্যাঁ। তাহলে এই টেস্টগুলো করে নিয়ে আসেন। A to Z আমার পা থেকে মাথা পর্যন্ত এমন কিছু নাই, টেস্ট দেয় না। প্রায় 1 লাখ টাকা টেস্ট করাইছি আমরা ওখানে। করানোর পর বলতেছে আপনারা এখন থাকেন, আমাদের সময় হলে আপনাদের ডাকবো। ওদিকে আমার ডায়ালাইসিস নিচ্ছি, ডায়ালাইসিসের টাকা আমার বাবা দিচ্ছে। আমাদের যেহেতু টাকা নেই, সম্পূর্ণ টাকা আমার বাবা দিচ্ছে, আর অপারেশনের টাকা দিবে আমার বোন। যদিও আল্লাহ আমাদের অনেক বিপদ দিছে, আল্লাহ আমাদের সহায়ও ছিলেন। আমাদের ওখান থেকে ডাকলো। আপনার কি কিডনি ম্যাচ করেছিল? হ্যাঁ, আমাদের ম্যাচ বলতে 15% ম্যাচ ছিল, রক্তের গ্রুপ ঠিক ছিল কিন্তু ম্যাচটা কম ছিল। তো আমাকে অনেক ডক্টরই বলছে যে দেখেন এইভাবে আপনি দিয়েন না, এমনও হতে পারে যে আপনার এই কিডনিটা আপনি এত কষ্ট করে দিলেন, আপনি একটা অঙ্গহানি করবেন, এই বয়সে আপনি 3টা সন্তানের মা, কাজ করলো না, তখন আপনি কি করবেন? তার চেয়ে ভালো আপনি দিয়েন না, হায়াত যতটুকু থাকে আল্লাহ ওনাকে রাখবেন। কিন্তু আমার কাছে কেন যেন মনে হয়েছে না, আমি যদি এভাবে না দেই, থেমে যাই, আমার কাছে মনে হবে যে আমি চেষ্টা করি নেই। আমি চেষ্টা করব, আমি দেখি, না হলে আমি মেনে নিব। তো এইভাবেই আমাদের আসলে প্রসেসিং হচ্ছিল। 2023 সালের অগাস্ট মাসের আমাদের ট্রান্সপ্লান্ট হওয়ার ডেট হয়। ওখানে আমাদের সিগনেচার নেয়, আমার সিগনেচার নেয়, আমার হাজব্যান্ডের সিগনেচার নেয় যে আমরা মরেও যেতে পারি, অপারেশন থিয়েটারে কিডনিটা ড্যামেজ হয়ে যেতে পারে, এর জন্য কোনো দায় দাবি নাই। আমি তো স্বেচ্ছায় সিগনেচার দিয়ে দিছি। আমরা 2টা মানুষ, তারও আমার ছাড়া কেউ নেই, আমিও তার ছাড়া কেউ নেই। অপারেশনের আগে যে ওর কাছ থেকে আমি বিদায় নিব, শেয়ার করব আমাদের ফিলিংসটা, সে সময়টাও পাইনি। আমি মেনেই নিছিলাম যে হয়তো ওর সাথে আমার এটাই শেষ দেখা, মানে আমি অনেক, আমার শুধু মনে হচ্ছিল এটাই মনে হয় ওর সাথে আমার শেষ দেখা, আর মনে হয় দেখা হবে না। আর যদি দেখা হয় আল্লাহ সুস্থ করে দিও আমার স্বামীটাকে, আমার বাচ্চাটা যেন এতিম না হয়। আমি যখন অপারেশনের বেডে শোয়াই তখন শুধু আল্লাহকে বলছি, আল্লাহ বাচ্চাকে তুমি এতিম করো না। ওরা তো বাবা থাকতেও বাবা নাই, নতুন করে বাবা পাইছে, তুমি এদের মাথার উপর থেকে এর হাতটা নিয়ে যাও না। আল্লাহ আমার কথাটা মনে হয় শুনছে। অপারেশন হলো আইসিইউতে, প্রায় 6 দিন পরে ওর সাথে আমার দেখা হয়। তো আমি হুইল চেয়ারে, ও শোয়া, কাছে যেতে পারি না, অবজারভেশনে ছিল। ডক্টর আমাকে বলেছিল যে আপনি সাকসেস, এই এত পরিমাণ ইউরিন হলো আপনার নতুন কিডনি দিয়ে। মানে এই কথাটা শুনে যে আমার কত ভালো লাগছিল ভাই, আমি বোঝাতে পারবো না।
মানে আমার চোখ দিয়ে কেন যেন পানি বের হয়ে আসছে। আর আল্লাহকে অনেক শুকরিয়া জানাইছে, আল্লাহ তুমি আমার কথা শুনছো। যাই হোক, 6 মাস ওনাকে অবজারভেশনে থাকতে বলছিলেন, কোনো কাজ করতে পারবেন না। 6 মাসে আমাদের 50,000 টাকা করে ওষুধ খাইতে হয়েছে। আমি কাজ করছি, আমাদের তখন গাড়িগুলো বিক্রি করে দিয়েছিলাম, 2টা গাড়ি ছিল, ওখান থেকে যাচ্ছে। যাই হোক, যেভাবেই হোক আমি ওষুধের টাকা ম্যানেজ করছি। 6 মাস পর দিনগুলো আবার আগের মতো হয়ে গেছে। আমি ওকে বলছি যে দেখছো, তোমাকে বলছিলাম না চিন্তা করো না, মনে করো এটা একটা স্বপ্ন, দুঃস্বপ্ন। এই 2023টা মনে করো দুঃস্বপ্ন, 24 থেকে আমরা আবার নতুন করে শুরু করবো। ঠিক সেটাই হয়েছে, আবার নতুন করে শুরু করছি। ওর যে প্রত্যেক মাসে এত টাকা যাচ্ছে আমার গায়েই লাগে না। মানে টাকা যাক, আমার স্বামী সুস্থ আছে, আগের মতো খাচ্ছে, রুচি বাড়ছে, আমার চেয়ে বেশি খাচ্ছে, আমার চেয়ে বেশি তাকে দেখতে স্মার্ট লাগছে, আমার এটাই শান্তি। যাই হোক, 2 বছর ভালোই কাটে, তো আল্লাহর রহমতে এতে তেমন কোনো প্রবলেম হয় নাই, আমি ফাড়া কাটায় উঠতে পারছি। কিন্তু ইদানিং হচ্ছে যে নতুন করে সমস্যাটা, ইউরিন থেকে প্রোটিন যাচ্ছে, যেটা সবচেয়ে মেজর খারাপ জিনিস কিডনির জন্য। যদি প্রোটিন যায় তাহলে কিডনির বুঝতে হবে যে কিডনির কার্যক্ষমতা হারাই ফেলতেছে। পরে আমরা একটা বায়োপসি করাই, রিপোর্ট আসার পর ডক্টর বলতেছে যে দেখেন ওনার কিডনিতে ইনফেকশন দেখা গেছে। এই ইনফেকশন দেখা দিছে, তো স্যার এখন কি করতে হবে? তাদের কথা অনুযায়ী তো এই চিকিৎসা ভাইয়াকে দিলে ওনার লাগবে প্রায় 3 লাখ থেকে 4 লাখ টাকার মতো। এই কথা শুনে তো ভাইয়া আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই, যে আমি এতটা স্ট্রাগল করে এই পর্যন্ত আসলাম, আমার সবই শেষ। এখন আমরা 2 মানুষ কামাই করছি, খাচ্ছি, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু একবারে এতগুলো টাকা যদি দেওয়া হয়, দিতে যাই, মানে কোনো মতে সম্ভব না। সেখানে দেখা গেল আমার হাজবেন্ড আবার সে আগের অবস্থায় ফিরে যাবে। তখন উনি আমাকে বলছে যে দেখো, যদি এতগুলো টাকা সত্যিই লাগে, চিকিৎসা করাবো না, কি হয়েছে? তো আমি বললাম চিকিৎসা না করালে তো তোমাকে আবার আগের জায়গায় ফিরে যেতে হবে, যেটা আমি কখনোই চাই নাই। বললাম যে ফিরে গেলাম, মৃত্যুর পরে তো আর কিছু নাই। মানে এই কথা কোনো উত্তরই নাই আমার কাছে, মৃত্যুর পরে আর কিছু নাই। আমি মানে তাহলে আল্লাহ তুমি আমাকে দিলা কেন? তুমি আমাকে দিয়ে আবার নিয়ে যাচ্ছ কেন? এটা আল্লাহর কাছে আমার প্রশ্ন। আমি তো তোমার কাছে এত সুখ চাই নাই, এমন কিছু নাই আমার স্বামী আমাকে দেয় না, আমার সন্তানদেরকে দেয় নাই। আমার স্বামী যখন ডায়ালাইসিস করে গলায় ক্যাথেটার নিয়েও আমার ছেলেকে হাফিজ বানাইছে, আমার ছেলের মাদ্রাসায় ভাত দিয়ে আসতে গেছে। এমন না যে উনি আমার হাজবেন্ড দেখে আমি আবেগে আপ্লুত হয়ে ওনাকে কিডনি দিছি, তা না। উনি আমাকে আগে দিছে, ভালোবাসা, শ্রদ্ধার যাই বলেন, উনি আমাকে আগে দিছে। এখন যারা শুনে তারাই বলে আপনি তো অনেক মহান কাজ করছে, কিন্তু ওনার কাজটা কিন্তু অনেকেই জানে না। উনি যে অন্য পরিবারে 2টা সন্তান নিজের করে রাখছে। আমার সন্তানরাও কিন্তু আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসে। আমি চাই না যে আমার জীবন থেকে এই মানুষটা হারায় যাক, আমার সন্তানটা এতিম হোক। বর্তমানে আমি এই অবস্থাতেই আছি, চিকিৎসাটা নিতে হবে, যেটা আমাদের পক্ষে এই মুহূর্তে পসিবল না। মানে এখন আমি বলতেছি আল্লাহ তুমি নাকি ভালো মানুষের পরীক্ষা নাও, ইমানের পরীক্ষা নাও, পরীক্ষা আর কত দিবা তুমি? অনেক স্ট্রাগল করে আমি এই পর্যন্ত আসছি আমার স্বামীকে নিয়ে। আমার কাছে এখন আর কোনো উপায় নাই, আমি সত্যি অসহায়। আমার বাচ্চাটা মাত্র 3 বছর বয়স, এত অল্প বয়সে বাবা হারা হোক আমি চাই না। আমার স্বামীকে বাঁচিয়ে রাখার স্বার্থে আমি আল্লাহর কাছে ভিক্ষা চাচ্ছি, জীবনের শেষ পর্যন্ত যেন আমার স্বামীটা সুস্থ হয়ে দুনিয়াতে থাকতে পারে, আমার বাচ্চাটা যেন তার বাবার কোলে আরেক কিছুটা দিন বেশি থাকতে পারে। সবকিছু আমি দিয়ে দিয়েছি, আমার যদি আরো কিছু থাকতো আমি দিয়ে দিতাম, কিন্তু আর তো কিছু দেওয়ার নাই। আসলে আমার কিছু বলার নেই, আমার স্ত্রী আমার জন্য যা করছে অনেক, আমি ওর কাছে কিছু চাইতে পারবো না। ওর জন্য আমার জন্য ওর জীবনটাই একরকম দিয়ে দিছে, আমি ওর কাছে আর নতুন করে কি চাবো? আমি চাই আমার স্ত্রীর সন্তান ভালো থাকুক, আর আল্লাহ যদি আমারে সুস্থ করে দেয় আমি যেন তাদের পাশে থাকতে পারি। আর আমার ওর কাছে নতুন করে চাওয়ার কিছু নেই।